একজন মানুষ মরুভূমিতে খেজুর বাগানে কাজ করে কিছু টাকা জমালো। সেই টাকা দিয়ে নিজের জীবনকে বদলাতে চাইল। উত্তপ্ত মরুভূমিতে বসে স্বপ্ন দেখল কানাডায় যাবার। তারপর তার টাকার গাছে এসে সবাই ঝাঁকি দিতে লাগলো আর টাকা পড়তে লাগলো। আমি একজন সাধারণ মানুষ। একটা কালবৈশাখী ঝড় এসে আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। আমি সত্যি সত্যি বলছি, কানাডায় যাওয়ার জন্য আমি একজনকে টাকা দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। তারপর এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়। উনি খুব আল্লাহকে স্মরণ করেন। তার কাছে আমি পুরো ঘটনা খুলে বললাম এক ব্যক্তি আমাকে কানাডায় নেয়ার কথা বলে 12 লাখ টাকা নিয়েছে। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। তো আমার সব কথা শুনে বললেন উনি আমাকে কানাডায় নিয়ে যাবেন। তিনি দিনের পথের মানুষ, তার কথায় রাজি হয়ে গেলাম। তিনি আরেক বাংলাদেশি ভাইয়ের নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বললেন। তার পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলাম। তার নাম জালাল। তো সে আমাকে বলল 70,000 টাকা দিতে হবে এখন, আর কোনো টাকা লাগবে না, পরে টাকা লাগবে। আমার সাথে আরও 2 জন যোগ হলো। আমরা বিশ্বাস করে রাজি হলাম। বাকি টাকা ফিঙ্গার হলে এবং ভিসা হলে দিতে হবে। ভাই, কি সুন্দর তার মুখের ভাষা, কি সুন্দর অফিস। আমরা মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে আমরা 3 লাখ টাকা দিলাম। বলল কাজ হতে কিছুদিন সময় লাগবে। কয়েকদিন পর বলল কাজ শুরু হয়ে গেছে, আরও টাকা লাগবে। আমরা আবার টাকা দিলাম। এরপর আমাদের জানালো 3 দিন পর কানাডার দূতাবাসে যেতে হবে। ঠিক 3 দিন পর আমরা কানাডার দূতাবাসে গেলাম। সেখানে গিয়ে দেখি কেউ নাই। তখন একজন লোকের নম্বর দিল। সেই লোকের সাথে যোগাযোগ করলাম। লোকটা বলল দ্রুত কাজ করার জন্য 50,000 টাকা লাগবে। আমরাও দেরি না করে সেই টাকা দিলাম। কিছু সময় পর আবার টাকা চাইল। বলল এখন টাকা দিলে সাথে সাথে ফিঙ্গার করাবে। টাকা জোগাড় করতে আমাদের একটু সময় লাগলো, কিন্তু আমরা কষ্ট করে টাকাগুলো দিলাম। তারপর বলল দেরি হয়ে গেছে, আজ আর ফিঙ্গার হবে না, আমাদের চলে যেতে বলল। আমরা কাঁদতে কাঁদতে পুরো রাস্তা আসলাম। পরে এটা নিয়ে তাদের সাথে অনেক ঝামেলা হলো। কিছুদিন পর বলল এখন আর কোনো বাধা নেই, কিন্তু আরও কিছু টাকা লাগবে। আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিলাম চেষ্টা করে দেখি। তারপর আবার টাকা দিলাম। টাকা যখন দেয়া হলো, তারপর থেকে আর আমাদের ফোন রিসিভ করে না। এখন পর্যন্ত 18 লাখ টাকা নিয়েছে। কিছুদিন পর ফোন রিসিভ করলো, আবারও টাকা চাওয়া শুরু করলো। কিভাবে টাকা দেব? কোথা থেকে টাকা দেব? এই কানাডার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমরা 3 জন সব হারিয়েছি। এমনকি পরিবারের সাথেও আমাদের যোগাযোগ নাই। কয়েকদিন পর এক বাংলাদেশি ভাই আমার মোবাইলে SMS করে। তার সাথে কিছুদিন ভালো যোগাযোগ হলো। তার সাথেও আমাদের এই প্রতারিত হওয়ার গল্প বললাম। সে একটা পরামর্শ দিল, বলল লোন করেন। আমি লোন নেয়ার প্রক্রিয়া সম্পর্কে তার কাছে জানতে চাইলাম। কত খরচ হবে সেটাও জানতে চাইলাম। সে বলল আমার মাধ্যমে লোন করেন, তেমন খরচ হবে না, 9,000 টাকা লাগবে। অনেক কষ্টে 9,000 টাকা ম্যানেজ করে তাকে দিলাম, কিন্তু 9,000 টাকায় হলো না। আবার টাকা চাইলো। সব মিলিয়ে 40,000 টাকা নিয়ে গেল। সবাই খালি ধোকায় দিল। কিভাবে একজন বাংলাদেশি আরেক বাংলাদেশিকে এভাবে ধোকা দিতে পারে? আমাদের দেশটা বাটপাড়ে ভরে গেছে। আমি একজন সৌদি প্রবাসী, খেজুর বাগানে কাজ করি। কয় টাকা আর বেতন পাই ভাই বলেন? ভালো একটা জীবনের জন্য শুধু যুদ্ধই করে গেলাম। কত কষ্টের মধ্যে এই টাকাটা দিয়েছি ভাই। আমরা 3 জন মিলে করছেন ভাই। আমরা 3 জনে কানাডার জন্য লাইন দিয়েছিলাম ভাই। এত ধোকা ভাই। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে ভাই। আপনি যদি একটু উল্লেখ করে বলতে পারেন আমার খুব উপকার হতো ভাই। 35 লক্ষ টাকা নিয়েছে ভাই। কি করবো আজকে? আমার ফ্যামিলি নেই, আমার পাশে পড়ছেন ভাই। খুবই দুঃখজনক। কিছু কিছু মানুষের জীবন এমন হয়, তারা শুধু সারা জীবন ধরে ঠকতেই থাকে। আর বাংলাদেশিরা বাংলাদেশিদের ঠকায় না, এমন বিশ্বাস ঠিক না। মানুষই মানুষকে ঠকায়। শুধু নিজের দেশের মানুষ নয়, নিজের বিভাগের মানুষ, নিজের জেলার মানুষ, নিজের উপজেলার মানুষ, নিজের গ্রামের মানুষ, এমনকি নিজের পরিবারের মানুষও ঠকায়। কিন্তু আমাদের
আবার ঘুরে ফিরে মানুষকেই বিশ্বাস করতে হয়, তবে সেই বিশ্বাসটাও সতর্কতার সাথেই করা উচিত। আপনার মাথার মধ্যে হয়তো কানাডা দেশটা এমনভাবে প্রবেশ করেছিল যে আপনি সতর্ক হওয়ার সুযোগ পাননি। আমরা বিশ্বাস করি আপনার এই ঘটনা থেকে অন্যেরা সতর্ক হবে। ভালো থাকুন। ভালো লাগলে ভালোবাসুন, ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।